সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম। পূর্বের 4টি পাঠে আমরা প্রথম অধ্যায়ের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা শিখব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে। শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় এবং কয়টি ধাপে ভাগ করা হয়, কিভাবে নামকরণ করা হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আমরা এ পর্যায়ে কি পড়ব বললাম? শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমরা এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের এই পর্বটি একটু গল্প আকারে মনে রাখব। গল্প আকারে কেন মনে রাখব? আমরা প্রত্যেকেই জানি যে জীববিজ্ঞান একটু জটিল একটি বিষয়, আর এই জটিল বিষয়টাকে সবসময় সহজ করে নিয়ে পড়াটাই উত্তম। তো চলো আমরা আজকে সহজ করে কত দ্রুত মনে রাখা যায় সেটা চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু করি। আমরা প্রথমে দেখি শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ রয়েছে এবং ধাপগুলোর নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা খেয়াল করি, প্রথমে আমরা কি লিখব? দেখো, প্রথমে আমরা লিখব হচ্ছে রাজ্য। কি লিখব? রাজ্য। তারপরে রাজ্যর নিচে লিখব পর্ব, তারপরে লিখব হচ্ছে শ্রেণী, তারপরে লিখব বর্গ, তারপরে লিখব কি? দেখো, গোত্র, গণ, প্রজাতি। তাহলে আমরা এখানে দেখো আমরা 7টি রাজ্যের নাম লিখে ফেলেছি। তো এখন এই 7টি পর্বের রাজ্যের নাম যেমন আমাদের মনে রাখতে হবে, আমরা একটু সুন্দর করে মুখস্থ রাখার চেষ্টা করব। এখন আমরা এখানে একটু দাগ দিয়ে রাখবো। কেন দিব এটা এখন বুঝতে পারবে না, যখন কমপ্লিটলি আমরা এই টপিকটা পড়ে ফেলবো তখন তোমরা খুব সুন্দর করে বোঝা যাবে আশা করি। এবার আসো আমরা এখন এর ইংরেজি শব্দগুলো লিখে ফেলবো। একটি রাজ্য যখন কোনো আমরা শ্রেণীবিন্যাসের এই 7টি ধাপকে আমরা আমাদের বাংলাদেশের সাথে তুলনা করে মনে রাখব। চলো কিভাবে বাংলাদেশের সাথে তুলনা করব সেটিকে আমরা একটু দেখি। প্রথমে মনে রাখতে হবে একটি দেশকে কি বলা হয়? সাধারণত একটি দেশকে একটি রাজ্য বা ইংরেজিতে বলা হয় কিংডম। কিংডম মানে কি? রাজ্য। তাহলে এখানে লিখলাম কি? কিংডম। তারপরে পর্বকে ইংরেজিতে বলা হয় ডিভিশন অথবা ক্লাস। কি বলা হয়? ডিভিশন অথবা ফাইলাম, ডিভিশন অথবা। তারপরে শ্রেণীকে বলা হয়, আমরা শ্রেণীকে কি বলে সবাই জানি, শ্রেণীকে বলা হয় ক্লাস। বর্গকে বলা হয় কি বলতো? বর্গকে বলা হয় অর্ডার। তারপরে গোত্রকে বলা হয় ফ্যামিলি। গণকে বলা হয় জেনাস। এরপরে আসো
এই পর্যন্ত যদি তোমাদের লেখা হয়ে থাকে, আমরা এবার একটা সুন্দর মানে এবার একটা কথা আমরা মনে রাখবো, সেটা থেকে আমরা টোটাল জিনিসটা ধাপে ধাপে দেখব। দেখো, খেয়াল করো তোমরা। আমরা এখন একটু বইয়ের দিকে দেখলেই বুঝতে পারবো যে, দেখো এখান থেকে একটা কথা লেখা আছে, যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। তাহলে এই কথাটা আমরা যদি খাতায় একটু লিখি, তো লিখে দেখি। দেখো, শ্রেণীবিন্যাসের যত উপরের ধাপ তার বৈশিষ্ট্য সংখ্যা তত কম। কিন্তু অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। এবার আরেকটি কথা লিখব। শ্রেণীবিন্যাসের একই কথা আমরা একই কথা দুইবার লিখব। দেখো কেন, বিন্যাসের যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি। জীবের সংখ্যা তত কম। তাহলে এইখানে একটা জিনিস তোমরা যদি একটু খেয়াল করো, দেখতে পাবে যে যত উপরের অংশে বৈশিষ্ট্য সংখ্যা কম, উপরের অংশে কি বৈশিষ্ট্য সংখ্যা কম, কিন্তু জীবের সংখ্যা বেশি। এবার আসো, শ্রেণীবিন্যাসের নিচের ধাপে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি এবং জীবের সংখ্যা কি তত কম। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, আমরা একটু উপরে চলে আসি। আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা শ্রেণীবিন্যাসের এই 7টি ধাপকে আমাদের দেশের সাথে তুলনা করে পড়ব। কেন পড়ব? দেখো, খেয়াল করো। রাজ্য, আমাদের বাংলাদেশটাই হচ্ছে একটি দেশ এবং এটাকে একটি রাজ্যও বলা যেতে পারে। তাহলে বাংলাদেশ একটি দেশ এবং বাংলাদেশের মধ্যে আমাদের দেশকে সর্বমোট 8টি বিভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই বিভাগকে ডিভিশন অথবা ফাইলাম বলা হচ্ছে। তাহলে দেখো, বিভাগে ভাগ করার পরে প্রত্যেকটি বিভাগকে আবার কয়েকটি জেলা উপজেলাতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা শ্রেণীকে জেলা এবং উপজেলা সম্বন্ধে বলতে পারি। এবার আসো, তাহলে জেলাকে উপজেলাতে ভাগ করা হয়েছে এবং উপজেলাকে কিসে ভাগ করা হয়েছে? দেখো, উপজেলাকে ভাগ করা হয়েছে ইউনিয়নে। ইউনিয়ন থেকে একটি ইউনিয়নে কয়েকটি ওয়ার্ড থাকে বা কয়েকটি গ্রাম থাকে এবং গ্রামের ভিতরে একটি পাড়া বা মহল্লা থাকে। তাহলে এই যে এইখান থেকে এখন তোমরা যদি খেয়াল করো, বাংলাদেশ নামক একটি দেশের জনসংখ্যা কি হবে বলো তো? অনেক বেশি। কিন্তু
এর বৈশিষ্ট্য কেমন বলো তো? এর বৈশিষ্ট্য অনেক কম। আমরা কয়েকটি বৈশিষ্ট্য বললে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের বৈশিষ্ট্য যেমন বলতে পারি, ঠিক তেমনি রাজ্যের বৈশিষ্ট্য আমরা কয়েকটি কথা বললে রাজ্যের বৈশিষ্ট্য আমরা শেষ করতে পারি। এরপরে আসো বিভাগ বা ডিভিশন পর্ব বা ফাইলাম বা বিভাগ, তুমি যেটা ইচ্ছা বলে মনে রাখতে পারো। এখন দেখো এই পর্বের বৈশিষ্ট্য সংখ্যা কিন্তু এর বাংলাদেশের বৈশিষ্ট্য বলার পরে তুমি এখানে আসবে, বিভাগের বৈশিষ্ট্য আসবে। বিভাগের বৈশিষ্ট্য বলা শেষ করলে তারপরে তুমি এবার আসো জনসংখ্যা। তাহলে জনসংখ্যা বাংলাদেশ নামক একটি দেশের খুলনা বিভাগে, মনে করো যদি আমি বলি খুলনা বিভাগে, তাহলে বাংলাদেশের 8টি বিভাগে জনসংখ্যা ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি কমতে আছে, জনসংখ্যা কমবে, তার মানে জীবের সংখ্যা কী হবে বলো তো? জীবের সংখ্যাও কমতে থাকবে। ক্লাস এবার আসো জনসংখ্যা, তাহলে বিভাগ থেকে জেলায় যখন আসবে জেলায় জনসংখ্যা কমতে থাকবে। এইরূপ এভাবে আস্তে আস্তে প্রজাতিতে একটি গ্রামে জনসংখ্যা খুবই কম হবে। কিন্তু একটি গ্রামের বৈশিষ্ট্য তুমি যদি দিতে যাও তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে এটি একটি বাংলাদেশ নামক দেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার ছুটিপুর নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের অমুক পাড়ায় তোমার বসবাস এবং এই পাড়ায় জনসংখ্যা এতজন। তাহলে এই যে প্রজাতি এবং স্পেসিস। এখন প্রাণীর বৈজ্ঞানিক নাম খেয়াল করো। প্রাণীর বৈজ্ঞানিক নাম সাধারণত দুইটা অংশ নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে গণ এবং আরেকটি কি প্রজাতি। এবং গণ এবং প্রজাতিকে বলা হয় জেনাস এবং স্পেসিস। তাহলে জেনাস স্পেসিস থেকে আমরা বৈজ্ঞানিক নাম লিখে থাকি। তাহলে আমরা মানুষের বৈজ্ঞানিক নাম কি লিখে থাকি বলো তো? হোমো লিখে থাকি SAPIENS, হোমোস্যাপিয়েন্স। তাহলে বৈজ্ঞানিক নামের নিচে সবসময় কী দিতে হয়? দাগ দিতে হয়, আন্ডারলাইন করতে হয়। তাহলে খেয়াল করো হোমোস্যাপিয়েন্স, তাহলে এটা হচ্ছে এটা কি জেনাস, এটা হচ্ছে স্পেসিস। তাহলে জেনাস আর স্পেসিস এই দুইটা সমন্বয়ে একটা বৈজ্ঞানিক নাম গঠিত হলো। তাহলে এখন খেয়াল করো, তাহলে হোমো স্যাপিয়েন্স, তাহলে এই যে রাজ্যে মানে আমরা যে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলাম এখন দেখো সেগুলো থেকে আমরা বৈজ্ঞানিক নামকরণ করতে পারি। তাহলে আমরা নিচে যে কথাটা লিখেছিলাম যে শ্রেণীবিন্যাসের যত উপরের ধাপ তার বৈশিষ্ট্য সংখ্যা কি তত কম। যেমন বাংলাদেশের বৈশিষ্ট্য একটি বা দুইটি লিখলে হয়ে যায়, তেমন আমরা রাজ্যের বৈশিষ্ট্য একটি বা দুইটি লিখলে তখন হয়ে যাবে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা কী হবে? তত বেশি হবে। এবং শ্রেণীবিন্যাসের যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি, জীবের সংখ্যা তত কম হবে। তাহলে তোমরা কি সবাই বুঝতে পারছো এটা? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে ওকে লিখো এবং আমরা পরবর্তীতে শ্রেণীবিন্যাসের যে ধাপ এগুলো আমরা হালকা মোটামুটি শিখে ফেলেছি। এবং এরপরে আছে আমাদের হচ্ছে কি, এরপরে রয়েছে দ্বিপদ নামকরণ। আমরা এবার দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব। চলো।